আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো আমার পরিবারের সকলে? আশা করছি প্রত্যেকে দারুণ আছো। তোমরা কিন্তু 10:45 আসছো না, 10:45 আসার চেষ্টা করো। আজকে তোমরা শুনবে মোস্টলি 3টি ঘটনা। প্রথম ঘটনাটা খুব প্যাথেটিক এবং ভৌতিক ঘটনা। দ্বিতীয় ঘটনাটা আমাদের সবার মা, বড় মাকে নিয়ে, আর আমি বলতে পারি বড় মার ঘটনা শুনে তোমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। তৃতীয় ঘটনাটাও একটা কালী মন্দিরকে নিয়ে, তবে সেটা ভূতের ঘটনা না অলৌকিক ঘটনা বলা যাবে না, তোমরাই বিচার করবে। আমি তো নিজেও বুঝতে পারিনি কি ছিল সেটা। যাই হোক, এই ছিল আজকের এপিসোডের সামারি। তোমরা আর দেরি করো না, লাইক কমেন্ট শেয়ার করে দাও। চলো এবার আমরা শুরু করে দেব আজকের প্রথম ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার ঘটনা তুমি এর আগে শুনিয়েছ আমাদের ভৌতিক কথা পরিবারে। আজকে আরও একটা ঘটনা তোমাকে লিখে পাঠাচ্ছি। এই ঘটনাটা অন্য জগতে নিয়ে যাবে। আমি একটা ভয়ঙ্কর আর অলৌকিক জিনিসের সাথে মুখোমুখি হয়েছিলাম। বেশি কথা না বলে ঘটনাতে আসি। 12ই অক্টোবর 2012 আমি মুম্বাই গিয়েছিলাম, কারণ আমার মাসির ছেলে মানে আমার দাদা সেখানে বড় বড় বিল্ডিংয়ের কাজ কন্ট্রাক্ট নিত আর লেবার মিস্ত্রি দিয়ে কাজ করাতো। আমাকে সেখানে যেতে বলা হয়েছিল কাজ দেখাশোনা করার জন্য, লেবার মিস্ত্রির কাজের হিসেব করে কাজের টাকা দেওয়ার জন্য। বিল্ডিংয়ের পাশে লেবার মিস্ত্রির থাকার জন্য রুম ছিল। আমি একা একটা রুমে থাকতাম। কিছুদিন সেখানে আমার ভালো লাগতো না, কারণ আমার অভ্যেস নেই ওই রকম পরিবেশে থাকার। কিছুদিন পর সবার সাথে পরিচয় হলো, কিছু বন্ধুও হলো। তারপর থেকে ভালো লাগতে লাগলো। কিন্তু কে জানতো যে সেই ভালো লাগা বেশি দিন স্থায়ী হবে না। বেশ কিছুদিন যাওয়ার পর তো রাতে শুয়ে মোবাইল চালাচ্ছি। হঠাৎ মনে হলো কেউ আমার রুমের দরজায় ঠক ঠক করলো। আমি ভাবলাম কোনো লেবার কিংবা মিস্ত্রি হবে। দরজা খুললাম, খুলে দেখি কেউ নেই। আমি অবাক হয়ে গেলাম, এখনও তো এখানে তো কেউ নেই, তাহলে দরজায় ঠক ঠক করলো কে? কাউকে দেখতে না পেয়ে আবার দরজা বন্ধ করে বিছানায় গিয়ে যেই না বিছানায় বসলাম, আবার দরজায় আওয়াজ, ঠক 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 3 বার। এবার দরজা না খুলে বললাম, কে কে দরজা ঠুকছো? নিঃশব্দ, কোনো কথা নেই। আমি বললাম, তুমি যেই হও না কেন কালকে সকালে বলবে যা বলার, এখন ঘুমোও। এটা বলে আমি শুয়ে পড়লাম। সকালে ওদেরকে জিজ্ঞেস করাতে ওরা বলল রাতে কেউ যায়নি আমার কাছে। এখানে ওদেরকে বলতে লেবার মিস্ত্রিদের কথা বললাম। তো সেই দিন আবার রাতে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। আজকে মোবাইল না চালিয়ে ঘুমিয়ে গেলাম। ঠিক মাঝরাতে আবার সেই একই শব্দে ঘুমটা ভেঙে গেল। কেউ দরজা পিটছে, ঠক ঠক শব্দ, আর তার সাথে একটা গুনগুন করে অস্পষ্ট গান ভেসে আসছে বাইরে থেকে। আমি ভাবলাম আমার সাথে কেউ মজা করছে, অতটা পাত্তা দিলাম না। তারপর রুমের ভেতরে আমি দরজার পাশে দাঁড়িয়ে থাকলাম, দেখি আজকে কে দরজা ঠোকে। কিন্তু আশ্চর্যজনকভাবে আজকে কেউ দরজা ঠুকছে না। কিন্তু আমার মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, তার নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছে। মনে হচ্ছে কেউ যেন এক টুকরো বরফ আমার ঘাড়ে রেখে দিয়েছে, এতটাই ঠান্ডা সেই নিঃশ্বাস। আমি যেই না ঘুরে দেখতে যাব, হঠাৎ আমার রুমের লাইট অফ হয়ে গেল। একরাশ অন্ধকার ছাড়া কিছুই দেখতে পেলাম না। আমি ভাবলাম এটা কি করে সম্ভব। আমি অনুভব করেছি কেউ দাঁড়িয়েছিল আমার পাশে, কিন্তু সে কোথায়? কেউ তো নেই সেখানে। ভয় পাইনি বললে ভুল হবে। ভয়টা চাপা দিয়ে রুমের লাইট অফ করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। রাত তখন কটা হবে জানি না। আমার ঘুমটা একটা খসখস শব্দে ভেঙে গেল। রুমের জানলা দিয়ে বাইরের হালকা আলো রুমের ভেতরে এসে পড়ছে। সেই আধো অন্ধকারে দেখলাম কেউ আমার পাশে দাঁড়িয়ে আছে। মুখটা দেখা যাচ্ছে না, মনে হচ্ছে কালো অন্ধকারের সাথে মিলিয়ে আছে। শুধু চোখটা দেখে বোঝা যাচ্ছে সাদা হয়ে জ্বলে আছে।
আমি বিছানা ছেড়ে লাফিয়ে উঠে রুমের লাইট অন করতেই দেখি কেউ নেই। সেই জায়গাটা পুরো ফাঁকা। একটা শীতল স্রোত বয়ে গেল আমার শিরদাঁড়া দিয়ে। ওটা কি ছিল ওখানে দাঁড়িয়ে? তবে কি আমি চোখে ভুল দেখলাম? এত গরমে রুমের ভেতরটা এসির মতো ঠান্ডা হয়ে গেছে। আমি আবার ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসলো না। বাকি রাতটা জেগেই কাটিয়ে দিলাম। সেই দিনটা খুব ভালোই কাটলো আমার। আর দিন শেষে রাত হলেই এক অজানা ভয় এসে বাসা বাঁধে আমার মনে। রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি ভয়ে জানালা দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। ঠিক যখন চোখে ঘুমটা আসবে আসবে ভাব, হঠাৎ রান্নাঘর থেকে একটা বাসন নিচে পড়ে বদ্ধ ঘরটা কেঁপে উঠল। আমি লাফিয়ে উঠে পড়লাম। আমার হৃৎপিণ্ডটা কেঁপে উঠল। লাইট জ্বালিয়ে দেখলাম কই, কোথাও কিচ্ছু নেই। নিচে কিছুই পড়ে নেই, সব স্বাভাবিক। আমি মনে মনে ভাবলাম, এটা কি হচ্ছে আমার সাথে? কালকে সকালে এই বিষয়ে কথা বলতে হবে সবার সাথে। লাইট অফ করে আবার ঘুমানোর চেষ্টা করলাম। ঘুম এসেও গেল। রাতে আমার ঘুমটা ভেঙে গেল। ঠিক কয়টা বাজে জানি না, খুব জল তৃষ্ণা পেয়েছে। আমি উঠে লাইট অন করে জল খেয়ে যেই না বিছানায় বসলাম, হুট করে লাইট চলে গেল। আর আমি দেখলাম আমার রুমের এক কোণাতে একটা ছায়া দাঁড়িয়ে আছে। এটা দেখে আমার ভয়ে হৃৎপিণ্ডটা বেড়ে গেল। আমার হার্টবিট আমি নিজেই শুনতে পাচ্ছি। মনে একটু সাহস সঞ্চয় করে কাঁপা কাঁপা গলায় তোতলাতে তোতলাতে বললাম, কে 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 ওখানে? কোনো সাড়া নেই। মনে হচ্ছে আরও এগিয়ে আসছে আমার দিকে সেই ছায়াটা। আমি তাড়াহুড়ো করে আমার মোবাইল খুঁজতে লাগলাম। আমার হাত লেগে মোবাইলটা বিছানার নিচে পড়ে গেল। মোবাইলটা তুলে যেই না লাইট জ্বালাতে যাব, দেখি সেখানে কেউ নেই। রুমের জানালাটা হাট করে খোলা। আমার এতটুকুও সাহস হচ্ছে না যে জানলার কাছে গিয়ে দেখি। মোবাইলে দেখি রাত 12টা, এখনো অনেক রাত বাকি। আমি ঘুমানোর চেষ্টা করলাম, কিছুতেই ঘুম আসে না। মনে হচ্ছে চোখ বন্ধ করলে যদি আবার চলে আসে। কিন্তু সেটা কি? কেন আমার সাথে এমন হচ্ছে? আমি এতটা বুঝতে পেরেছি, যেটা আমি দেখছি বা অনুভব করছি সেটা স্বাভাবিক কিছু না। এসব ভাবতে ভাবতে কখন জানি না চোখটা লেগে এসেছে। ঠিক তখনই আমার মনে হলো কেউ আমার রুমের দরজা খুলে ভেতরে ঢুকলো। আমার ঘুমের তন্দ্রাটা ছেড়ে গেল। আমি সজাগ হয়ে গেলাম। হালকা করে পাশ ফিরে দেখতে গেলাম। যেই না পাশ ফিরেছি, দেখি আমার পাশে একজন মানুষের মতন অবয়ব শুয়ে আছে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, বিছানা থেকে পড়ে গেলাম। হালকা আলোতে দেখলাম একটা ছেলে শুয়ে আছে আমার পাশে। তার পুরো শরীরে বড় বড় ক্ষত। তার শরীর থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে পুরো রুমে। বিছানাটাও রক্তে ভিজে গেছে। আমি এক লাফে দৌড়িয়ে রুমের বাইরে চলে গেলাম। পাশের রুমে ছিল লেবার মিস্ত্রির রুম। সেখানে গিয়ে ওদেরকে জানালাম। সবাই মিলে আমার রুমে এলাম, কিন্তু কোথায় কি? কিচ্ছু নেই সেখানে। কোথায় সেই ছেলে আর কোথায় সেই রক্ত? বিছানা পরিষ্কার মনে হচ্ছে, যেন কিছুই হয়নি। আমি আর ওই রুমে থাকিনি, ওদের সাথে বাকি রাতটা কাটিয়ে দিলাম। সকালে আমার দাদাকে আসতে বললাম। দাদাকে সব খুলে বললাম। দাদা বলল, আমারই ভুল হয়েছে, তোকে আগেই জানানোর দরকার ছিল। আমি জিজ্ঞেস করলাম, কি জানানোর দরকার? দাদা বলল, 2-3 মাস আগে এখানে একটা ছেলে কাজ করত। তার নতুন বিয়ে করা বউ নিয়েই এই রুমে থাকতো, আর এই বিল্ডিংয়েও তখন কাজ করত। সেফটি বেল্ট না পরে কাজ করতে লেগেছিল, আর স্লিপ করে 12 তলার উপর থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিল। তুই যাকে দেখেছিস, আমার মনে হচ্ছে সেই ছেলেই হবে এটা। তার আত্মা হয়তো শান্তি পায়নি, তাই শুধু তুই না, আরও অনেক ছেলে আছে যারা নাকি দেখেছে। কেউ বিশ্বাস করেনি, তার মধ্যে আমিও একজন। সে যাই হোক, তোকে আমি অন্য রুমের ব্যবস্থা করে দেব। আমি বললাম, আমি এখানে আর থাকবো না, বাড়ি চলে যাব। দাদা বলল, ঠিক আছে, বাড়ি যেতে হবে না, তুই আমার সাথে আমার রুমে চল, এখানে থাকতে হবে না। দাদা আর বৌদি অন্য জায়গায় থাকতো, কাজের সাইড থেকে অনেকটা দূরে। আমার যাওয়া আসা একটু প্রবলেম হবে জেনেও দাদা বৌদির কাছে চলে গেলাম। আর তারপরে কিছু হয়নি। তো দাদা, এই ছিল আমার জীবনের ভয়ঙ্কর একটা ঘটনা। হয়তো গুছিয়ে লিখতে পারিনি, তুমি তোমার মতন করে গুছিয়ে নিও। আর যদি ভৌতিক কথা পরিবারে শোনানোর মতন হয় তাহলে অবশ্যই পড়ে শুনিও। আর ঘটনাটা কেমন লাগলো একটু জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রথম ঘটনা।
এই ঘটনাটা বলতে গেলে একজন মানুষের দুর্ঘটনার ঘটনা। একটা মানুষ কাজ করতে গিয়ে 12 তলা থেকে পড়ে গেছে। কতটা প্যাথেটিক বিষয়। তার পরিবারের কি হবে, মানে এইসব বিষয়গুলো ভাবলেই কেমন যেন লাগে। হয়তো সেই কারণেই তার আত্মা শান্তি পায়নি। তার মনে এখনও ঘুরছে যে আমার পরিবারের কি হবে, আমার পরিবারকে রেখে আমি এত দূরে চলে এলাম। জানি না কেন, তবে অপঘাতে মৃত্যু হলে নাকি তার আত্মা সহজে শান্তি পায় না। এটাই বলে সত্য, আর এটাই আমরা জেনে আসছি। আশা করছি তোমাদের এই ঘটনাটা ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা ভাবছো ঘটনা শেয়ার করব কি না, তাদেরকে বলবো একদম দেরি না করে ঘটনা শেয়ার করে দাও। একবার ঘটনা শেয়ার করেই দেখো কতটা ফ্লেক্সিবল তোমাদের এই পরিবার। তো আর একদম কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। আর এই পরের ঘটনা যে বিষয় নিয়ে, সে ঘটনাটা শুনে তোমরা সবাই একবার করে প্রণাম করো। ঘটনাটা আমাদের অতি পরিচিত, আমাদের সবার মা নৈহাটির বড় মাকে নিয়ে। আমি জানি না এটার কতটা সত্যতা আছে বা এর সত্যতা আমি যাচাই করিনি, কিন্তু মায়ের যখন কথা ওঠে তখন আমরা সত্য মিথ্যা এসব জানি না। সবই মায়ের কৃপা, সবই মায়ের মহিমা। আজকের এই ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি লিখছেন, হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি এমন একটা ঘটনা তোমাকে বলতে চাই যেটা যতটা না শান্ত ততটাই রহস্যময়। আর এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে এক পুরনো বিশ্বাস, এক শতাব্দী ধরে চলে আসা নাম নৈহাটির বড় মা। আমি ছোটবেলা থেকেই শুনতাম নৈহাটিতে এক বিশাল কালী মূর্তি আছে যাকে সবাই বড় মা বলে, কিন্তু তখন ভাবতাম এটা নিশ্চয়ই লোকমুখে অতিরঞ্জিত গল্প। মায়ের নাম তো সর্বত্র এক, তাহলে নৈহাটির মাকে আলাদা করে বড় বলা হয় কেন? এই প্রশ্নটার উত্তর আমি খুঁজে পাইনি যতদিন না নিজে সেখানে গিয়েছি। প্রায় 100 বছর আগে ভবেশ চক্রবর্তী নামে এক ভক্ত নবদ্বীপে রাস দেখার পর মায়ের এক বিশেষ রূপে এতটাই টান অনুভব করেছিলেন যে তিনি বাড়ি ফিরে আসেন নৈহাটিতে আর নিজের হাতে এক বিশাল আকৃতির কালী মূর্তি গড়েন। মূর্তির উচ্চতা ছিল প্রায় 21 ফুট। এত বড় কালী মূর্তি আগে কখনো কেউ ওই এলাকায় দেখেনি। মানুষ অবাক হয়ে বলল, এই মা তো সত্যিই বড় মা। সেই থেকেই নাম হয়ে গেল বড় মা কালী। প্রথম দিকে পুজো হতো খুব সাধারণভাবে, কোনো বলি নেই, কোনো উচ্চস্বরে ঢাকের তাণ্ডব নেই, বৈষ্ণব মতে শান্তভাবে বলিহীন কালী পুজো। সময় গড়াতে গড়াতে বড় মা নৈহাটির মানুষের কাছে এক অবিচ্ছেদ্য বিশ্বাস হয়ে উঠল। কেউ চাকরিতে উন্নতি চেয়ে যায়, কেউ সন্তান কামনায়, কেউ শুধু শান্তির আশায়, আর কত মন কত ইচ্ছে জমে থাকে মায়ের পায়ে। অনেকেই বলেন যে একবার মায়ের কাছে কিছু চাই সে আবার ফিরে আসে, কারণ কোনো না কোনোভাবে বড় মা সেটা শুনে ফেলেন। এমনই এক সময়ের মধ্যে আমার জীবনে এলো সেই অভিজ্ঞতা, যেটা আজও আমার মনে একরাশ ভয়, শ্রদ্ধা আর বিস্ময় রেখে গেছে। সে সময় আমার মা খুব অসুস্থ ছিলেন। ডাক্তাররা বলেছিল হয়তো আর বেশি দিন নেই। আমরা চেষ্টা করেছি সব, ওষুধ, চিকিৎসা, হাসপাতালে ভর্তি, তবু কোনো উন্নতি হচ্ছিল না। আমি অফিস করতাম, কিন্তু রাতে বাড়ি ফিরলে দেখতাম মায়ের চোখে ভয়, ক্লান্তি আর একটা অনুচ্চারিত যন্ত্রণা। একদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। জানালা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছিল, বাইরে যেন কারা মৃদু করে ঢাক বাজাচ্ছে। দূরের কোনো মহল্লার পুজোর শব্দ হয়তো, কিন্তু আমার কানে ভেসে এলো এক অদ্ভুত কথা, এইবার বড় মার কাছে যা। আমি চমকে উঠে চারিদিকে তাকালাম, কিন্তু কেউ নেই। বাতাস থেমে গেছে, চারিদিক নিস্তব্ধ। আমি ঘুমিয়ে পড়েছিলাম হয়তো, কিন্তু সেই একটা বাক্য যেন মনের মধ্যে দাগ কেটে রইল। পরদিন সকালে মা খুব দুর্বল ছিল, খেতে পারছিল না কিছু। আমি পাশে বসে হাত ধরেছিলাম। তখন হঠাৎ মনে পড়ল সেই স্বপ্ন বা ভাবনাটা। আমি মাকে বললাম, তুমি জানো মা নৈহাটির বড় মা সম্পর্কে? অনেকে বলে সেখানে প্রার্থনা করলে মনোবাসনা পূর্ণ হয়। মা একটু হাসল, বলল, জানা একবার, ক্ষতি কি, মনটা শান্ত হবে। পরের দিন সকালে আমি বেরোলাম, ট্রেনে চেপে নৈহাটি পৌঁছালাম। সে সময়টা দীপাবলির কাছাকাছি, চারদিকে আলো, কিন্তু আমার মন ভারী। রাস্তার মনে বড় মা পুজোর বিশাল ব্যানার, নিচে লেখা 100 বছরের ঐতিহ্য।
মনটা কেমন কাঁপলো। মনে হলো হয়তো এটাই সেই জায়গা যেটা আমায় ডেকেছিল। মন্দিরে ঢোকার মুখে এক অদ্ভুত নীরবতা। বড়মার মূর্তি যেন চোখে পড়লেই বুকটা ধরফর করে উঠল। 21 ফুট উচ্চতার সেই মা, ধূপের ধোয়া আর এক অদ্ভুত শান্ত গন্ধ। মায়ের মুখে যেন ক্রোধ আর মমতার মিছিল, চোখে আগুন কিন্তু ঠোঁটে হাসি। আমি নিঃশব্দে দাঁড়িয়েছিলাম। মানুষজন পুজো দিচ্ছে, কেউ হাত জোর করছে, কেউ চোখ বন্ধ করে প্রার্থনা করছে। আমি ফুল হাতে মাথা নিচু করে শুধু বললাম, মা, যদি শুনতে পাও একবার আমার মাকে একটু ভালো করে দাও, মা অনেক কষ্ট পাচ্ছে। তখনই এক বুড়ো মহিলা আমার পেছনে দাঁড়িয়ে বললেন, তুমি দেরি করেছ, তবু মা দেরি করে না। আমি ঘুরে দেখলাম সাদা শাড়ি, চুল পাকা, চোখে শান্তি একজন মহিলা। তিনি হাসলেন, হাত থেকে একটা ছোট্ট পাথর দিলেন, বললেন, এটা রাখো, 7 দিনের মধ্যে খবর পাবে। আমি ভেবেছিলাম হয়তো মন্দিরের কেউ, হয়তো দান দেওয়ার দায়িত্বে। কিন্তু আশ্চর্য, ওই মুহূর্তে মনে হলো তিনি যেন চেনা কেউ, অথচ কোথাও দেখিনি। আমি পাথরটা পকেটে রেখে বেরিয়ে এলাম। বাড়ি ফিরেই ড্রয়ারে রাখলাম। মাকে কিচ্ছু বললাম না। মনে হলো হয়তো এটা আমার মন শান্ত করার একটা উপায়। 5 দিন পর হঠাৎ এক সকালে মা ডাক দিল, বাবা, বাবা, আজকে একটু ভালো লাগছে রে। আমি ছুটে গেলাম। দেখলাম মা বসে আছে, মুখে হাসি। 3 সপ্তাহের মধ্যে মা হাঁটতে শুরু করলো, খাওয়া দাওয়া করলো, হাসতেও লাগলো। ডাক্তার বলল, এমন উন্নতি আশা করিনি। আমার চোখে জল এসে গিয়েছিল। আর তখনই মনে পড়ল সেই বুড়ো মহিলা আর সেই পাথরের কথা। ড্রয়ার খুলে দেখি পাথরটার রং বদলে গেছে, আগের চেয়ে উজ্জ্বল, গায়ে হালকা গন্ধ। একদিন ঠিক করলাম আবার মন্দিরে যাব ধন্যবাদ দিতে। সেই একই জায়গায় গিয়ে পুরোহিতকে জিজ্ঞাসা করলাম, একজন বুড়ো মহিলা ছিলেন না এখানে, সাদা শাড়ি পরে থাকেন? তিনি আমাকে একটা পাথর দিয়েছিলেন, উনি কোথায়? পুরোহিত অবাক হয়ে বললেন, বাবা, এখানে তেমন তো কোনো মহিলা কাজ করেন না। পুজোর সময় বাইরের লোক থাকা নিষেধ। হয়তো মা নিজেই তোমার প্রার্থনা শুনেছেন। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। বাইরে তখন বিকেলের আলো, আকাশে ধোঁয়াশা, চারপাশে পায়রার শব্দ। মায়ের চোখ যেন মূর্তির ভেতর থেকে আমার দিকে তাকিয়ে আছে, কঠিন অথচ স্নেহে ভরা। আজও আমি জানি না কি হয়েছিল। মা আজ সুস্থ হাঁটাচলা করেন। মাঝে মাঝে বলেন, তুই যেদিন গেছিলি সেদিন রাতেই যেন আমার জানলার পাশে কেউ দাঁড়িয়ে বলল, ঘুমো, আমি আছি। আমি কিছু বলি না, শুধু মৃদু হাসি। বড়মার পাথরটা আজও আমার কাছে আছে, একটা পুরনো কৌটায় রাখা। খুললেই হালকা ধূপের গন্ধ আসে। কেউ যদি জিজ্ঞেস করে এটা কিভাবে সম্ভব, আমি বলি না এটা অলৌকিক। আমি শুধু বলি, বিশ্বাস মানেই অলৌকিক জিনিসের পথের শুরু। অনেকেই আজও বলেন বড়মা নৈহাটির মা, যিনি শোনেন না এমন কিচ্ছু নেই। বছরের পর বছর ধরে কত মানুষ এসে কান্না করেছে, হাসি নিয়ে ফিরেছে। কেউ চাকরি পেয়েছে, কেউ অসুখ সারিয়েছে, কেউ শুধু শান্তি পেয়েছে। কিন্তু আমার কাছে বড়মার মাহাত্ম্য অন্যরকম। এটা ভয় বা অলৌকিকতার গল্প নয়, এটা বিশ্বাসের রহস্য। যখন মানুষের সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখন একটা অদৃশ্য শক্তি জানালা খুলে দেয়। সেটা হয়তো মা, হয়তো আমার নিজেদের মন। কিন্তু সত্যি কথা হলো, সেই মুহূর্তে কেউ না কেউ আমাদের হাতটা ধরে। আমি জানি না আমার ঘটনাটা কেউ বিশ্বাস করবে কি না। হয়তো বলবে সব কাকতালীয়, হয়তো বলবে এটা মনস্তাত্ত্বিক প্রভাব। সব ঠিক, আমি তর্ক করব না। কিন্তু যেদিন আমি নৈহাটির বড়মার সামনে দাঁড়িয়েছিলাম, সেই দিন আমি একটাই জিনিসই বুঝেছিলাম, বিশ্বাসেরও একটা শব্দ আছে যা কানে নয় মনে শোনা যায়। আর সেই শব্দটাই আজও আমার কানে বাজে, মা দেরি করে না। এই ছিল আমার ঘটনাটা, আমার বড়মার ঘটনা। কেউ হয়তো বলবে এটা কাকতালীয়, কেউ হয়তো বলবে এটা ভক্তির শক্তি। কিন্তু আমি জানি, সেই রাতে যখন মা ঘুমোতে পেরেছিল অনেকদিন পর, তখন আমার মনে হয়েছিল নৈহাটির বড়মা সত্যি সব কিছু শোনেন। উনি সব ঠিক করে দিয়েছেন। আমি কোনো যুক্তি, তর্ক, বিতর্কে যাব না। কাউকে বলবো না এটা বিশ্বাস করতে। এটা আমার মনের শান্তি, এটা আমার মনের ভক্তি, এটা আমার মনের বিশ্বাস। জয় বড়মা। ভাই, তুমি কি ঘটনা পাঠালে! সত্যি কথা বলছি, আমার চোখ ছলছল করছে, আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে।
এমন ঘটনা শুনলে মনটা শান্তি পায়। জানি না আমাদের এই পরিবারের সকলের এই ঘটনাটা কেমন লাগবে, বাট আমি এই বড় মার অনেক কথা শুনেছি। আমাদের এই পরিবারের যে অতি একজন ভ্যালুয়েবল পার্সন নেহা বোনের বাড়ি হচ্ছে নৈহাটিতে। তবে আমি কখনো নৈহাটিতে যেয়ে উঠতে পারিনি, কিন্তু মা যদি কখনো চান আমি নৈহাটিতে অবশ্যই যাব এবং বড় মার সাথে দেখা করে আসব। জানি না এই ঘটনাটা তোমরা কতটা বিশ্বাস করবে, আমি বলবো না তোমাদেরকে বিশ্বাস করতে, তবে এইটুকু বলছি তোমরা ভক্তি রেখো মনে। তোমাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই জানিও। তবু আমি বলবো ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেনমেন্ট হিসেবেই নিয়ে নাও। আর এখনও যারা লাইক কমেন্ট শেয়ার করনি তারা তাড়াতাড়ি করে দাও। জয় বড় মা। এবার আমরা শুরু করে দেব পরের ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি প্রণব, মেদিনীপুরের এক ছোট্ট গ্রাম থেকে লিখছি তোমাকে। আমি জানি তুমি বাস্তব ভিত্তিক ভৌতিক ঘটনা শোনাতে ভালোবাসো এবং তাই শোনাও। তাই আজ আমি তোমাকে এমন একটা ঘটনার কথা বলবো যেটা আজও আমি ভুলতে পারিনি। এই ঘটনাটা ঘটেছিল আমার জীবনের এক সময়ে, যখন আমি কলেজে পড়তাম, আর সেটা প্রায় 10 বছর আগের কথা। আমাদের গ্রাম থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটা পুরনো কালী মন্দির আছে, যেটাকে সবাই চণ্ডী মায়ের থান বলে থাকে। বলা হয় ওই মন্দিরটা নাকি এক সময়ে গ্রামের প্রধানরা বানিয়েছিলেন, কিন্তু সেই সময় থেকেই এর সঙ্গে অনেক রহস্য, মৃত্যু আর অভিশাপ জড়িয়ে আছে। কেউ কেউ বলে ওই মন্দিরে নাকি এখনও রাতের বেলায় ঢোল বাজে, আবার কেউ কেউ বলেছে মাঝরাতে নাকি কেউ মায়ের সামনে পুজো দেয়, কিন্তু কেউ জানে না। আমি ছোটবেলা থেকেই এইসব ঘটনা শুনে বড় হয়েছি, কিন্তু বিশ্বাস করতাম না। আমি বরং মনে করতাম এগুলো গ্রামের লোকেদের গল্প, যাতে সবাই ভয় পায় আর রাতে কেউ ওই দিকটা না যায়। কিন্তু 2015 সালের অক্টোবর মাসে একটা ঘটনা ঘটল, যে আমার সেই অহংকার, সেই যুক্তিবাদী মনোভাবকে একেবারে ভেঙে চুরমার করে দিল। সেদিন ছিল অমাবস্যা। বিকেল থেকেই আকাশ কালো হয়ে এসেছিল, প্রচণ্ড বাতাস বইছিল, যেন দূরে কোথাও ঝড় উঠেছে। আমি তখন আমার বন্ধুর বাড়িতে ছিলাম। ওর বাড়ি মন্দিরের ঠিক পাশের গ্রামে। আমরা দুজন মিলে একটা কলেজ প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম, কিন্তু বিদ্যুৎ চলে গেল। অভি বলল, চল বাইরে একটু ঘুরে আসি, মন্দিরের দিকে গেলে একটু হাওয়া খাওয়া যাবে। আমি প্রথমে রাজি ছিলাম না, কিন্তু ওর জোড়াজুড়িতে বেরিয়ে পড়লাম। হাতে একটা টর্চ ছিল। আমরা যখন মন্দিরের কাছে পৌঁছালাম তখন প্রায় সন্ধ্যা নামছে। চারিদিক কেমন যেন অদ্ভুত নীরব, শুধু ঝিঝি পোকার শব্দ আর মাঝখানে বাতাসের ঝাপটা। মন্দিরটা আসলে একটা টালির ছাদের ছোট ঘর। দরজাটা অর্ধ ভাঙা, আর ভেতরে একটা কালো কালী মূর্তি। মূর্তিটার চোখে লাল রঙের পাথর বসানো। আলো পড়লে সেই চোখ জ্বলে ওঠে। আমি টর্চ ফেলে ভেতরে তাকাতেই হঠাৎ মনে হলো কেউ যেন ভেতরে নড়ে উঠল। অভি বলল, কে ওখানে? কোনো উত্তর এলো না। আমি বললাম, সম্ভবত বিড়াল বা বাদুর। কিন্তু টর্চটা আবার ফেলতেই দেখি মাটিতে তাজা ফুল, ধূপকাঠি আর একটা লাল চন্দনের টিপ দেওয়া থালা রাখা। অদ্ভুত ব্যাপার, কারণ ওই জায়গাটা বহুদিন কেউ পুজো দিত না, অন্তত গ্রামের লোকেরা তাই বলতো। আমি জিজ্ঞেস করলাম, কে আজ পুজো দিয়েছে? অভি বলল, আমাদের গ্রামে কেউ দেয় না, কালী পুজো এখানে অনেক বছর হলো বন্ধ। ঠিক সেই সময় বাইরে থেকে একটা ভারী আওয়াজ এলো, কেউ যেন লোহার চেইন টানছে। আমরা দুজনে এক ঝটকায় ঘুরে তাকালাম, কিন্তু কিছুই দেখা গেল না। অন্ধকারের মধ্যে কেবল হালকা কুয়াশা। অভি বলল, চল যাই, কিছু ঠিক লাগছে না। কিন্তু আমি বললাম, আর একটু দেখি। আমি জানি আমার কৌতূহলটাই আমাকে সর্বনাশের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আমি মন্দিরের দরজার কাছে পৌঁছতেই দেখি দরজাটা নিজে থেকেই একটু করে খুলছে। ঠাস করে একটা আওয়াজ হলো, আর এক দমকা বাতাসে আমাদের টর্চ নিভে গেল। আমি টর্চ জ্বালাতে গিয়ে দেখি আমার হাত কাঁপছে। আলো জ্বালাতেই দেখি অভি নেই। আমি চিৎকার করে ডাকলাম, অভি কোথায় গেলি? কোনো সাড়া নেই। আমি পেছনে তাকাতেই দেখি মন্দিরের ভেতরে একটা ছায়া নড়ছে। সেই ছায়াটা মানুষের মতো,
কিন্তু কোনো শব্দ করছে না। ধীরে ধীরে সেটা মূর্তির পেছন থেকে বেরিয়ে এলো। টর্চের আলো পড়তেই দেখি এক মহিলার অবয়ব, চুলগুলো একেবারে এলোমেলো, মুখে কালি ল্যাপা, চোখে লালচে ঝলক আর গলায় লাল পাথরের মালা। আমি বুঝতেই পারিনি কি করব। আমার শরীরটা অবশ হয়ে গিয়েছিল। হঠাৎই সে অদ্ভুতভাবে হেসে উঠল, একটা ঠান্ডা গলার ভেতর থেকে আসা হাসি। আমি টর্চ ফেলে দৌড় দিলাম। বাইরে এসে দেখি অভি দাঁড়িয়ে আছে, কিন্তু ওর চোখ দুটো একেবারে স্থির, যেন কারোর দিকে তাকিয়ে নেই। আমি ওকে ঝাঁকিয়ে বললাম, চল এখান থেকে। ও শুধু বলল, ও ডাকছে, ও এখনও ডাকছে। আমি টানতে টানতে ওকে নিয়ে রাস্তা ধরে দৌড়ালাম। পিছন থেকে যেন পায়ের শব্দ আসছিল, যেন কেউ আমাদের ঠিক পিছনে আসছে। অবশেষে দূরে গিয়ে থামলাম। অভি তখন কাঁপছে। ওর কাঁধে হাত দিয়ে বললাম, তুই ঠিক আছিস? ও আমার কানে বলল, তুমি কেন এলে আমার জায়গায়? আমি বাকরুদ্ধ। তারপর হঠাৎই অভি জ্ঞান হারালো। আমি কোনোভাবে ওকে ওর বাড়ি পৌঁছে দিলাম। পরের দিন ওর জ্বর এলো। প্রায় 1 সপ্তাহ ধরে ও কথা বলতো না, কেউ ডাকলে চুপ করে তাকিয়ে থাকতো। ওর মা বলেছিল মাঝরাতে নাকি অভি ঘুমের মধ্যে উঠে মন্দিরের দিকের জানলা খুলে চেয়ে থাকতো। আমি ভয়ে গ্রাম ছেড়ে শহরে ফিরে এলাম, কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয়। 3 সপ্তাহ পর জানতে পারলাম অভি নেই। রাতে ঘুমের মধ্যে ওর হার্ট অ্যাটাক হয়েছে। ডাক্তার বলেছিল এটা একটা অদ্ভুত স্ট্রেস রিয়াকশন। আমি জানতাম সেটা স্ট্রেস নয়, কিছু একটা ওর সঙ্গে ওই রাতে মন্দিরে ঘটেছিল। অনেক পরে এক বৃদ্ধ পুরোহিতের সঙ্গে দেখা হয়েছিল, যিনি একসময় ওই মন্দিরে পুজো দিতেন। উনি বললেন ওখানে দেবী নন, অন্য কিছু আছে। তন্ত্রমন্ত্রের গণ্ডগোল হয়েছিল, সেই থেকেই মায়ের রূপে অন্য শক্তি সেখানে বাসা বেঁধেছে। তাই রাতে কেউ সেখানে গেলে আর ফেরে না। আজও কেউ ওখানে যায় না। আর বাতাসে এখনও মাঝে মাঝে ঢোলের শব্দ ভেসে আসে। আমি আজও সেই রাতটা ভুলতে পারি না। সেই ছায়ামূর্তি, সেই হাওয়ার শীতল ঠান্ডা ছোঁয়া আর সেই অদ্ভুত হাসি। জানি না সেটা সত্যি দেবী ছিলেন না অন্য কিছু, কিন্তু আমার ভাগ্য এতটাও ভালো না যে আমি দেবীর সঙ্গে সাক্ষাৎ করব। নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। ওই পুরনো কালী মন্দিরে কিছু একটা আছে যা অন্ধকারের ভেতর লুকিয়ে থাকে, আর যাকে একবার কাছে ডাকে সে আর কোনোদিনও আগের মতন মানুষ থাকে না। তো এই ছিল ঘটনাটা। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। তো বন্ধুরা, এই ছিল আমাদের জমজমাট একটি পর্ব। আশা করছি প্রত্যেক দিনের মতন এই পর্বটিও তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। চলো আর কথা বাড়াবো না, এবার আমরা শুরু করে দেব শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে শিল্পা চ্যাটার্জি, সেকেন্ড কমেন্ট করেছে অধরা, থার্ড কমেন্ট করেছে সুশান্ত সাহা। 3 জনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে পূর্ণ ঘোষ, দীপ মণ্ডল, জুলফিকার আহসান, নিবেদিতা হালদার, রোহন পাল, শুভশ্রী ব্যানার্জি, নন্দিনী শীল। তারপরে আরও কমেন্ট করেছে অনিশ খান, শুভঙ্কর ভট্টাচার্য, সৌরভ দাস, অর্ঘ্য সান্ত্রা, সঙ্গীতা মজুমদার, এসকে আরাফুল হোসেন, সুপ্রিয় মণ্ডল, লক্ষ্মণ সর্দার, সৈকত দেব, জবা দেবী, বিষ্ণু সাধন পাল মজুমদার, জিশান আহমেদ, মৌসুমী ব্লগস লিখেছে আমার ছেলের নামটা একটু নিও, আমার ছেলের নাম ঋষভ। হ্যালো ঋষভ। তারপরে কমেন্ট করেছে সামিমা রারি, লিখেছে আমার মেয়ের নামটা নিও, সামিমা খাতুন। হ্যালো সামিমা। তারপরে কমেন্ট করেছে দীপিকা দে। তারপরে আরও কমেন্ট করেছে দীপিকা দে, লিখেছে দাদা চলে আসলাম, আমার নামটা একবার নেবে, আমার নাম বৃষ্টি। হ্যালো বৃষ্টি। তারপরে কমেন্ট করেছে সামিমা রারি, শুভঙ্কর চক্রবর্তী, রিক মণ্ডল, সুস্মিতা চরণ, মনিকা ত্রিপুরা, চুমকি ঘোষ, মনীষা হাদুয়েল, পম্পা মহন্ত, গীতা গোস্বামী। তারপরে কমেন্ট করেছে ববিতা অধিকারী, মুসলিমা খাতুন, সুমিত ঘোষ। লিখেছে দাদা হাওড়ার দিকে মোটামুটি ঠান্ডা পড়েছে, তোমাদের বালুরঘাটের ওয়েদার কেমন? এখানে দিনের বেলা গরম গো, কিন্তু সন্ধে পড়তেই ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপরে কমেন্ট করেছে এমডি মন, সুমন্ত দাস, বিবেক বর্মন, তন্নি হালদার, শিহাব শাফির উদ্দিন, অমিতা ঠাকুর, সন্দীপ ফোর। লিখেছে হ্যালো অমিতা, হ্যালো নেহাদি, হ্যালো। তারপরে কমেন্ট করেছে রিয়া ব্লগস, লিখেছে হ্যালো দাদা, আমি মিষ্টু, কেমন আছো তুমি? এই কয়েকদিন হলো আমার বোনের সাথে একটা ঘটনা ঘটেছে আমার চোখের সামনে, খুব তাড়াতাড়ি লিখে পাঠাবো একদম।
তারপরে কমেন্ট করেছে বান্টি তরফদার। ডিজে ব্লগার অনিশ লিখেছে ধীরে ধীরে শীত পড়ছে আর ভৌতিক কথা শোনার মজাটাও দ্বিগুণ হয়ে উঠছে একদম। তারপরে কমেন্ট করেছে অনিশ খান, রোহিত সান্ত্রা, কার্তিক সাহা লিখেছে হালকা ঠান্ডা, ভৌতিক কথা জমে ক্ষীর একদম, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে সুরজিৎ মণ্ডল, লং হেয়ার গার্ল লিখেছে হ্যালো অমিতদা, আমি বৃতিশা। এই ঠান্ডার মরশুমে তোমার কণ্ঠে বলা ঘটনাগুলো শুনছি আর মনে হচ্ছে যেন আমার সামনে সবটা ঘটছে। তুমি এত সুন্দর করে ঘটনাগুলো বলো। অনেক শুভ কামনা রইল তোমার জন্য প্রিয় দাদা ভাই, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে রিকা, লিখেছে ভালোই ঠান্ডা পড়েছে আর সাথে ভূতের গল্প দারুণ লাগছে একদম। তারপরে কমেন্ট করেছে রেখা পাসওয়ান, শুভজিৎ মালাকার, সৌরভ, মৌসুমী ব্লগস, অঞ্জলি মণ্ডল, আদিবা মিম, মলয় চক্রবর্তী, এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।